আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সমসাময়িক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির সবথেকে বড় প্রশ্ন। চায়ের কাপের ঝড় থেকে শুরু করে বড় বড় টকশো সব জায়গাতেই এখন একটাই কৌতূহল, বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ আসলে কোন পথে? দলটিকে আদৌ রাজনীতিতে ফিরে আসতে পারবে, নাকি ইতিহাসের পাতায় একটি দীর্ঘ বিরতির কবলে পড়তে যাচ্ছে তারা? এই প্রশ্নগুলোর উত্তর এক কথায় কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। তবে রাজনীতির অলিগলি বিশ্লেষণ করলে এবং বর্তমান বাস্তবতার দিকে তাকালে আমরা ভবিষ্যতের কিছু স্পষ্ট ইঙ্গিত দেখতে পাই। আসুন আবেগের চশমা খুলে আজ একটু বাস্তবতার আতশ কাচ দিয়ে পরিস্থিতিটা বিচার করার চেষ্টা করি। শুরুতেই বর্তমান প্রেক্ষাপটটা একটু ঝালিয়ে নিয়ে যাক। আপনারা দেখছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো একটি বিষয়ে মোটামুটি একমত। সেটি হলো আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হবে না। এটি কেবল মুখের কথা নয়, এর পেছনে শক্ত কিছু কারণও দাঁড় করানো হয়েছে। তিনটি প্রধান বিষয় বর্তমান সময়ে আওয়ামী লীগের সামনে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে। প্রথমত, তাদের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে। দ্বিতীয়ত, দল হিসেবে তাদের নিবন্ধনের বাতিলের দাবি বেশ জোরালো। আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সাবেক নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এবং তার সম্ভাব্য শাস্তির প্রসঙ্গ। এই তিনটি বিষয়কে যখন আপনারা একসাথে গাঁথবেন, তখন সাধারণ সমীকরণেই বোঝা যায় আপাতত আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার দরজাটা বেশ শক্তভাবেই বন্ধ। কিন্তু সত্যি কথা বলতে রাজনীতিতে অসম্ভব বলে কোনো শেষ কথা নেই। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি বড় বড় বিপর্যয়ের পরেও অনেক দল ঘুরে দাঁড়িয়েছে। প্রখ্যাত সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক সাম্প্রতিক নানা ধরনের বিশ্লেষণ করছেন। আমরা যদি তাদের বিশ্লেষণ এবং নিজেদের অবজারভেশন নিয়ে একটু গভীরে যাই, তাহলে বলবো আওয়ামী লীগ ফিরে আসার তিনটি রাস্তা বর্তমান সময়ে খোলা আছে। তবে মনে রাখবেন, রাস্তা খোলা থাকা আর সেই রাস্তায় হাঁটতে পারা, এই দুটির মধ্যে আকাশ পাতাল তফাৎ। আজ আমরা সেই তিনটি সম্ভাব্য পথ এবং সেগুলোর বাস্তবতা নিয়ে বিস্তারিত কথা বলবো। প্রথম যে পথ নিয়ে আলোচনা করা যেতে পারে সেটি হলো দলের পুনর্গঠন বা রিফাইন্ড আওয়ামী লীগ। রাজনীতির ভাষায় একে আমরা রিব্র্যান্ডিং বলতে পারি, অর্থাৎ দলটির নেতৃত্বে আমূল পরিবর্তন আনা এবং অতীতের ভুলগুলোর জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া। এটি একটি অত্যন্ত শক্তিশালী এবং গণতান্ত্রিক পথ। যদি আওয়ামী লীগ তাদের গত 15 বছরের শাসনকালের ভুল ত্রুটি স্বীকার করে, মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির জন্য অনুশোচনা প্রকাশ করে এবং সম্পূর্ণ নতুন একঝাঁক নেতৃত্ব সামনে নিয়ে আসে যাদের গায়ে কোনো কলঙ্কের দাগ নেই, তাহলে হয়তো ভবিষ্যতে জনগণ তাদের আবারও বিবেচনা করতে পারে। কিন্তু বাস্তবতা এখানে কি বলছে? আপনারা কি দলের বর্তমান শীর্ষ নেতৃত্বের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখতে পাচ্ছেন? বরং আমরা যা দেখছি তা হলো উল্টা চিত্র। তাদের হাবভাব দেখে মনে হচ্ছে তারা যা করছেন তা নিয়ে তারা গর্বিত, অথবা তারা মনে করছেন তাদের কোনো ভুল ছিল না। এখানে ক্ষমা চাওয়া তো দূরের কথা, আত্মসমালোচনার কোনো ছিটে ফুটাও বর্তমান সময়ে তাদের মধ্যে নেই। তারা হয়তো ভাবছেন বিদেশি কোনো প্রভুর দয়ায় বা জাদুকরী কোনো উপায়ে তারা আবার ক্ষমতায় বসে পড়বে। এই যে বাস্তবতা অস্বীকার করার মানসিকতা, এটি তাদের পুনর্গঠনের পথে সব থেকে বড় বাধা হিসাবে আমি মনে করি। যতক্ষণ পর্যন্ত তারা ভাববেন যে ভারত বা পশ্চিমা বিশ্ব তাদের হাত ধরে আবার ক্ষমতায় বসিয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত নতুন আওয়ামী লীগের জন্ম নেওয়া অসম্ভব। আর জনগণও কিন্তু বোকা নয়। তারা যদি দেখে যে পুরনো বোতলের নতুন মদ চালানোর চেষ্টা হচ্ছে, তবে সেই দলকে গ্রহণ করার কোনো কারণ নেই। তাই প্রথম রাস্তাটি তাত্ত্বিকভাবে খোলা থাকলেও নেতৃত্বের মানসিকতার কারণে সেটি এখন কার্যত বন্ধ। দ্বিতীয় যে পথটির কথা আসছে সেটি হলো গণ অভ্যুত্থান বা কাউন্টার রেভলিউশন,
অর্থাৎ বর্তমান সরকারকে হটিয়ে একটি পাল্টা আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় ফিরে আসা। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, দেশের বিভিন্ন স্থানে মাঝে মাঝে বাসে আগুন দেওয়া হচ্ছে, ককটেল ফাটানো হচ্ছে বা ঝটিকা মিছিলের চেষ্টা করা হচ্ছে। অনেকেই প্রশ্ন করছেন, এগুলো কি কোনো বড় আন্দোলনের পূর্বাভাস, নাকি এটি স্বাভাবিক কোনো বিচ্ছিন্ন ঘটনা? এখানে আমাদের খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, সন্ত্রাস সৃষ্টি করা আর গণ অভ্যুত্থান ঘটানো এক জিনিস নয়। গত 15 বছর ধরে বিএনপি জামাত জোটের আন্দোলনের সময় আমরা বহুবার দেখেছি বাসে আগুন দেয়া বা পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে আতঙ্কিত করা যায়, কিন্তু তাতে সরকারের পতন ঘটানো যায় না। 5 আগস্টের ঘটনাটি ছিল সম্পূর্ণ ভিন্ন। সেটি ছিল ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত একটি বিস্ফোরণ, যার পেছনে ছিল দীর্ঘদিনের বঞ্চনা আর ক্ষোভ এবং নানা ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্র। কিন্তু এখন আওয়ামী লীগ যা করার চেষ্টা করছে বা তাদের সমর্থকরা যা করছে, তাকে বড় জুড়ে আমরা বিচ্ছিন্ন সহিংসতা বলতে পারি। মানুষের মনে প্রশ্ন জাগতে পারে, গোপালগঞ্জ বা শরীয়তপুরের মতো আওয়ামী লীগের দুর্গগুলো থেকে লাখ লাখ মানুষ এসে কি ঢাকাকে অচল করে দিতে পারে না, বা সরকারকে ফেলে দিতে পারে না? দেখুন, আবেগ দিয়ে কোনোভাবেই রাজনীতি চলে না। লজিস্টিক্স বা বাস্তবতার নিরিখে এটি এখন প্রায় অসম্ভব। প্রথমত, প্রশাসনের সহায়তা ছাড়া এত বিপুল সংখ্যক মানুষকে সংগঠিত করে ঢাকায় নিয়ে আসা মুখের কথা নয়। দ্বিতীয়ত, সাধারণ মানুষের সেন্টিমেন্ট বা সহানুভূতি এখন তাদের পক্ষে নেই। 15 বছরের শাসনামলে মানুষের মনে যে খুব জমেছে, তা এত দ্রুত মুছে যাওয়ারও কথা নয়। মানুষ হয়তো বর্তমান পরিস্থিতিতে কিছু কিছু দিক নিয়ে হতাশ হতে পারে, দ্রব্যমূল্য বা আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে পারে, কিন্তু সেই হতাশার সুযোগ নিয়ে তারা আবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে এমন ভাবার কোনো কারণ নেই। তাই ককটেল ফাটিয়ে ভয় দেখানো হয়তো সম্ভব, কিন্তু 5 আগস্টের মতো আরেকটি গণ অভ্যুত্থান ঘটানোর সক্ষমতা বা নৈতিক ভিত্তি কোনোটি এই মুহূর্তে আওয়ামী লীগের নেই। এবার আসি তৃতীয় এবং সবচেয়ে স্পর্শকাতর রাস্তাটিতে। সেটি হলো প্রতিবেশী দেশ ভারতের হস্তক্ষেপ। অনেক গুজব বাতাসে ভাসছে। কেউ কেউ বলছেন ভারত হয়তো বাংলাদেশে সামরিক আগ্রাসন চালাবে বা বড় কোনো ক্র্যাকডাউন করে তাদের প্রিয় মিত্রকে আবার ক্ষমতায় বসাবে। এই ধারণাটি শুনতে সিনেমার প্লটের মতো মনে হলেও ভূ রাজনীতির বাস্তবতায় এটি প্রকৃতপক্ষে কতটা টিকবে? ভারত নিঃসন্দেহে বাংলাদেশের উপর ক্ষুব্ধ হতে পারে। তাদের দীর্ঘদিনের বিনিয়োগ বা সম্পর্কের জ্যামিতি নষ্ট হয়েছে। এর প্রতিক্রিয়ায় তারা হয়তো কূটনৈতিক চাপ দেবে, অর্থনৈতিক অবরোধ তৈরি করতে পারে, কিংবা ভিসা বা বাণিজ্যের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করতে পারে। এতে বাংলাদেশের অর্থনীতিতে চাপ পড়বে, মানুষ ভোগান্তিতে পড়বে, এটা সত্য। কিন্তু সরাসরি সামরিক অভিযান বা আগ্রাসন, এটি বর্তমান বিশ্ব রাজনীতিতে প্রায় অসম্ভব একটি কল্পনা। এর কারণ হলো আঞ্চলিক ভারসাম্য। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এমন একটি ভৌগোলিক অবস্থানে রয়েছে যেখানে কেবল ভারতের স্বার্থ নয়, এর সাথে চীন এবং পাকিস্তানের স্বার্থ জড়িত। ভারত যদি এখানে কোনো হঠকারী সামরিক পদক্ষেপ নিতে যায়, তবে চীন চুপ করে বসে থাকবে না। পাকিস্তানও এই সুযোগ কাজে লাগাতে চাইবে, এবং ভারত কখনোই চাইবে না বাংলাদেশের মতো একটি ইস্যুকে কেন্দ্র করে তাদের সীমান্তে বা এই অঞ্চলে, এই অত্র অঞ্চলে বড় ধরনের কোনো যুদ্ধ বা সংঘাত বেঁধে যাক। তাছাড়া আন্তর্জাতিক মহল, বিশেষ করে আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নও এমন কোনো পদক্ষেপকে সমর্থন দেবে না। তাই ভারত হয়তো পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়বে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, কিন্তু সরাসরি সেনাবাহিনী পাঠিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দেবে না। এই চিন্তাটি আসলে আকাশকুসুম কল্পনা ছাড়া আমি মনে করি আর কিছুই নয়, কিংবা এর থেকে বেশিও নয়। তাহলে আমরা সারমর্মে কি পেলাম? ফিরে আসার যে 3টি সম্ভাব্য রাস্তার কথা আমরা আলোচনা করলাম, তার প্রত্যেকটির মুখেই বড় বড় বাধা রয়েছে। প্রথমত, নিজেদের ভুল স্বীকার করে নতুনভাবে দল গোছানোর কোনো সদিচ্ছা আওয়ামী লীগের নেই। তারা এখনো পুরনো যে অহমিকা, যে অহংকার, সেটি আঁকড়ে ধরে
বেঁচে আছে। দ্বিতীয়ত, জনগণের সমর্থন নিয়ে পাল্টা গণ অভ্যুত্থান ঘটানোর সাংগঠনিক শক্তি বা নৈতিক অবস্থান বর্তমান সময়ে আওয়ামী লীগের নেই। বিচ্ছিন্ন সন্ত্রাস দিয়ে ভীতি সৃষ্টি করা ছাড়া তাদের হাতে আর কোনো অস্ত্র আমি দেখতে পাচ্ছি না। তৃতীয়ত, বিদেশি শক্তি বা ভারতের উপর ভর করে ক্ষমতায় আসার স্বপ্নটিও ভূ রাজনৈতিক বাস্তবতায় অনেকটাই অচল অথবা দীর্ঘমেয়াদী। এখন প্রশ্ন হলো, তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? রাজনীতি আসলে একটি প্রবাহমান নদী, এখানে চিরস্থায়ী বলে কিছু নেই। তবে আপাতত অন্তত আগামী কয়েক বছরের জন্য আওয়ামী লীগকে রাজনীতির মূল স্রোতের বাইরেই থাকতে হবে বলে মনে হচ্ছে। তাদের সামনে এখন টিকে থাকার লড়াই, তাদের সংগঠনকে মজবুত করার লড়াই। এই মুহূর্তে তাদের উচিত ছিল ক্ষমতার স্বপ্ন বাদ দিয়ে আত্মরক্ষা এবং আত্মশুদ্ধির দিকে মনোযোগ দেওয়া, কিন্তু দুর্ভাগ্যবশত তারা সেই পথে হাঁটছেন না। তারা এখনো ষড়যন্ত্র এবং অস্থিতিশীলতা তৈরির কৌশল বেছে নিয়েছেন, যা তাদের জনগণ থেকে আমি মনে করি আরো কিছুটা হলেও বর্তমান সময়ে দূরে ঠেলে দিচ্ছে। একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের এই বিষয়গুলো বোঝা খুব জরুরি, কারণ একটি দল যখন অস্তিত্ব সংকটে পড়ে এবং ভুল পথে হাঁটে, তখন তার প্রভাব দেশের সাধারণ মানুষের উপরও পড়ে। এক্ষেত্রে সরকারেরও কিছু ভূমিকা রয়েছে গণতান্ত্রিক পরিবেশ নিয়ন্ত্রণ করার জন্য। আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে আরো অনেক নাটকীয় পরিবর্তন আসতে পারে। নতুন সরকার কিভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে, ভারত শেষ পর্যন্ত কোন নীতি গ্রহণ করে এবং আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা কোন অবস্থানে গিয়ে দাঁড়ায়, এই সব কিছুই বোঝার বিষয় এবং দেখার বিষয়। সরকার যদি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দেয়, তাহলে আমার মনে হয় দেশে যে সহিংসতার বিষয়বস্তুগুলো রয়েছে, সেই সহিংসতা এবং আওয়ামী লীগের যে আন্দোলন এবং দেশের যে একটি গুলাযুগ অবস্থা, সেই গুলাযুগ অবস্থা বন্ধ হওয়ার সম্ভাবনাও বর্তমান সময়ে দেখা যাচ্ছে। সুতরাং এই সব বিষয়গুলো কিন্তু এখন দেখতে হবে এবং অপেক্ষা করতে হবে যে পরবর্তীতে কোন বিষয়টি ঘটে এবং সেটির ফলাফল কি হয়।